আজ আমার বিয়ে। আমায় যেতে দিন কবির ভাইয়া প্লিজ। চুপ, একদম চুপ। আমার জীবন নষ্ট করে আমার ডিলাকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে এখন তো বিয়ে করে নিজের জীবন সাজাবে ভাবছিস? মাহি কবিরের কথায় কিছু না বুঝে চেয়ে আছে। অসম্ভব মায়াবী দেখতে মেয়েটাকে বধূ বেশে সুন্দর লাগছে, কিন্তু তার সৌন্দর্য আর মায়াবী মুখখানা দেখেও কবিরের কোনো মায়া হলো না। তেজ নিয়ে বলল, এমন মুখ করে আছিস কেন? যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না? তুই যে কষ্ট আমাকে দিয়েছিস তার 10 গুণ যদি তোকে ফেরত না দিই, আমার নাম কবির চৌধুরী না। আমি কি করেছি? কবির রেগে মাহির মুখ চেপে ধরে বলে, আমার জীবন নষ্ট করে এখন আমার জীবন আমার থেকে কেড়ে নিয়ে এখন বলছিস কি করেছিস? মাহি ব্যথায় কুঁকড়ে ওঠে। কবির এতটাই হিংস্ররূপে আছে যে মাহিকে মেরে ফেলতো দুইবার ভাববে না। কবির কথাগুলো বলে ধাক্কা দেয় মাহিকে। ছুটে গিয়ে দেয়ালের সাথে ঠাস করে লাগে মাথায়। কপাল কেটে রক্ত বের হতে থাকে। মাথা ঝিমঝিম করে ধরে আছে মাহির। কবির এতটাই রেগে আছে যে ওর কোনো হুঁশ নাই ও কি করছে। কবির মাহির চুলের মুঠি ধরে বলে, বিয়ে করবি তাই না? সংসার করবি তাই না? আজ তো তোর বাসরত হতো, কি যেন নাম? ও হ্যাঁ, মেঘের সাথে। আরে, কিন্তু আজ তোর বাসরতে হবে, কিন্তু তোমার ভালোবাসার সাথে না। আজ তোর করা অন্যায়ের শাস্তি পাবি তুই। আজ তোর করা অন্যায়ের শাস্তি পাবি তুই। এই শাস্তি সারা জীবন ভোগ করবি তুই। কবিরের কথায় মাহি কেঁপে উঠল। চুলে প্রচুর ব্যথা করছে। কাঁপা কাঁপা গলায় বলল, বলুন আমি কি করেছি? কি করেছিস? আমার ভালোবাসা, আমার জীবন, আমার অনুভূতি, তারপর নীলাকে কেড়ে নিয়েছিস। এর শাস্তি তো তুই পাবি। এর শাস্তি সারা জীবন ভোগ করবি তুই। প্লিজ ভাই আমার কথা কবিরের আগানো দেখে মাহি পেছাতে লাগলো। কবিরের চোখে যেন আগুন ঢেলে দিয়েছে কেউ। ভয়ে রীতিমতন কাঁপতে লাগলো মাহি। তবুও কবিরকে বোঝানোর চেষ্টা করছে। কবির ভাইয়া, আমি আপনার পায়ে পড়ি। আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। তুই যেমন ক্ষতি করেছিস তার বেলায়। আমি কি করেছি বলুন আমায় প্লিজ। দয়া করে ভাইয়া প্লিজ বলুন আমায়। মেঘ আমার জন্য অপেক্ষা করছে। আমায় যেতে দিন প্লিজ। আমি পায়ে পড়ি আপনার। মেঘের নাম শুনে আরো হিংস্র হয়ে ওঠে কবির। এক ঝটকায় মাহিকে বিছানায় ফেলে দিয়ে হিংস্র জানোয়ারের মতন ঝাঁপিয়ে পড়ে। মাহির হাজার আকুতি মিনতি করেও নিজেকে রক্ষা করতে পারল না। যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় জ্ঞান হারায় মাহি। পিটপিট করে চোখ খুলে চোখের সামনে ভেসে ওঠে সাদা ছাদ। শরীরে যন্ত্রণায় নাড়াতে পর্যন্ত পারছে না। চোখ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। তাতেও যেন জ্বলে উঠল শরীর। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখতে পেল একটা হাসপাতাল। উঠে বসার চেষ্টা করতেই একজন নার্স ছুটে আসে। মাহিকে বসিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা সবাইকে খবর দেয়। এক এক করে সবাই ভেতরে ঢোকে। মাহি সবাইকে দেখে ডুকরে কেঁদে ওঠে। অথচ একটা মানুষও এগিয়ে আসে না ওকে একটু জড়িয়ে ধরে সান্ত্বনা দেবার মতো। মাহি ওর দাদা ইন্তেনাস শেখের দিকে তাকায়। ও দাদু ছাড়া ওকে কেউ ভালোবাসে না। সে দাদু আজ মাথা নিচু করে বসে আছে। এগিয়ে এসে বলছে, না কি হয়েছে দিদি ভাই? দেখছেন আব্বা, বলেছিলাম না এই মেয়ের চালচলন ভালো না। দেখলেন তো, মুখ পুড়িয়ে এসেছে। দাদু নতজানু হয়ে মেজো চাচির কথা শুনতে থাকে। অন্য সময় হলে এক ধমক দিত। আজ টু শব্দও করল না। এতে আরো কষ্ট পেল মাহি। এই মুখ পুরি, কারোর সাথে ফষ্টি নষ্টি করে এসেছিস? তোর যদি সম্পর্কে থাকতো কারোর সাথে, আমাদের বললে কি আর আমরা দেখে শুনে দিতাম না? মেঘের মতো এত ভালো একটা ছেলের জীবন তো আর নষ্ট করতাম না। ভালোই হয়েছে আমার ছেলেটা বেঁচেছে এই মুখ পুরির হাত থেকে। নষ্টা মেয়ে মানুষ একটা। বড় চাচির কথায় চোখ দুইটা মেঘকে খুঁজতে লাগলো। কই তাকে তো দেখছি না, সেও কি সবার মতন ভুল বুঝবে? একটা বড় জিজ্ঞাসা করবে না কি হয়েছে? এত যন্ত্রণা যেন পুরো শরীরে কেউ কেটে জোড়া লাগিয়ে দিয়েছে। তার উপর এদের কথা কাটা খায় নুনের ছিটার মতন কাজ করছে। মাহি চোখ বন্ধ করে রাখে। কথা বলার শক্তিটুকু পাচ্ছে না। এবার আসি পরিচয়। মাহির পুরো নাম মেহেজাবিন ইসলাম মাহি। সবাই ইন্টারে পড়ছে সে। বয়স 18। দেখতে মাশাআল্লাহ উজ্জ্বল শ্যাম বর্ণের সুন্দর একটা মেয়ে। মাহির মুখের ওপরে উপচে পড়া মায়া। চুলগুলো বেশ লম্বা সিল্কি। স্বভাব শান্ত আর মিশুক। মহিউদ্দিন শেখ আর মণি বেগমের একমাত্র মেয়ে। জন্মের আগে অ্যাক্সিডেন্টে বাবা মারা যায়। তারপর থেকে সে অনাথ। চাচারা ভালোবাসলেও চাচিরা খুব একটা ভালো চোখে দেখে না। তাদের মতে সে অপয়া। বাড়ির কেউ তাকে খুব একটা পছন্দ করে না। তারও বিভিন্ন কারণ আছে। ইমতিয়াজ শেখের 3 ছেলের মধ্যে ছোট হলো মহিউদ্দিন শেখ। আর মাহি তার নাতনি। বাবা মা মরা নাতনিকে উনি খুব ভালোবাসেন। আর বড় ছেলে মিরাজ শেখ। তার 2টা ছেলে, মেঘ আর মাহাত। মেঘ পড়াশোনা করে একটা কোম্পানিতে জব করে।
আর মাহাদ ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে পড়াশোনার সুবাদে বাইরে থাকে। মেজো ছেলে নিয়াজ শেখের 2 ছেলে মেয়ে, নীলাঞ্জনা আর নিহাল। নিহাল বিয়ে করে বউ নিয়ে চাকরির সুবাদে বাইরে থাকে, আর নীলাঞ্জনা বর্তমানে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকে। নীলা দেখতে সুন্দরী হলেও স্বভাব ভালো না। ছোট থেকে মাহি এদের সাথেই মানুষ হয়েছে। নীলা আর মাহি ছোট, তারা একই রুম শেয়ার করত। এতে নীলা বেশ বিরক্ত হতো, কিন্তু দাদুর মুখের ওপর কথা বলার সাহস নেই। মাহি সবসময় নীলার সুবিধা অনুযায়ী চলতে, যাতে অশান্তি না হয়। রুমটা বেশ বড়, 2 পাশে 2টা খাট, 2টা আলমারি, 2টা পড়ার টেবিল, আরও কিছু জিনিস আছে। নীলার সুবিধা হলেই চলতো। ও মাহিকে এমন না যে ঘৃণা করত, কিন্তু নিজের সুবিধা আগে দেখত। মাহির দিন শুরু হতো পড়াশোনা, কলেজ, প্রাইভেট, দাদুর সেবা আর বাসের টুকটাক রান্না করে। এভাবে চলছিল দিন, মাস, বছর। কিন্তু হঠাৎ করে ঝড়ে সব পাল্টে গেল। মাহি চোখ খুলে সামনে কাউকে দেখে চমকে ওঠে। কবির তার দিকে ঝুঁকে আছে। মাহিকে চোখ খুলতে দেখে কবির শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, তুই যদি আমার কথা কাউকে বলেছিস তো আমি কাল রাতের ভিডিও ভাইরাল করে দেব। মাহির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। লোকটা কতটা নিষ্ঠুর! কাল জানোয়ারের মতন আচরণ করে সেগুলো আবার ভিডিও করেছে। কালকের কথাগুলো ভাবলেও গা গুলে উঠছে ওর। আর ভাইরাল করলে তোর দাদু তা দেখে সোজা উপরে। মাহি ভয়ার্ত চোখে তাকিয়ে আছে কবিরের দিকে। এখন ভেবে দেখ আমার নাম নিবি কিনা। মাহি কথা বলতে পারলেও একে শ্রেষ্ঠ কাপুরুষ উপাধি দিত, কিন্তু কালকের ঘটনার জন্য সে সাময়িকভাবে বাকশক্তি হারিয়ে ফেলেছে। ও সরি, তুই তো আবার কথা বলতে পারবি না। ভেবে দেখ কি করবি। বলেই কবির চলে যায়। মাহির বাকশক্তি ফেরার পর সে শুধু বলেছে, ওরা চোখ বেঁধে দিয়েছিল। তা কয়জন তোকে? মেজো চাচি সবার সামনে করা প্রশ্নে বুক ফেটে কান্না আসছে। মনে হচ্ছে ধারালো কিছু দিয়ে নিজেকে শেষ করে দিতে। বলতে ইচ্ছা করছে। আমার কি দোষ? কেন এমন হলো আমার সাথে? মাহি আর কোনো উত্তর দিতে পারল না। কিরে বল, কয়জন? এবার মাহি চুপ থাকতে পারল না। এবার একটু চুপ করেন চাচি, আর কত? চাচি বিড়বিড় করতে করতে রুম থেকে চলে যায়। মাহি দরজা লক করে দেয়। অনেক ডাকার পরও দরজা খুলে না। মাহি পুরো রুমে একটা ধারালো কেচি পায়। সেটা দিয়ে নিজেকে আঘাত করার আগে দরজা ভেঙে ঢোকে কবির। হাত থেকে কেচিটা ছুঁড়ে ফেলে দেয়। সবার সামনে ওকে কিছু না বলে সবার কাছে ভালো সোজার জন্য 2-4টা কথা বলে বেরিয়ে যায়। বাকিরা তাকে যা ইচ্ছে তাই বলতে থাকে। এই ঘটনার 1 সপ্তাহ হতে চলল। সবার কটু কথাই সে তিলে তিলে মরছে। এই 1 সপ্তাহের মধ্যে মেঘের সাথে একবারও দেখা হয়নি ওর। মেঘ একবারও আসেনি। ঠিকই, ওর মতো নষ্টা মেয়েকে কেন ভালোবাসবে কেউ? আমার পক্ষে মাহিকে বিয়ে করা সম্ভব না দাদু। ইন্তেনাজ শেখ মেঘের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে। এই মেঘে কিনা মাহিকে বিয়ে করার জন্য দাদুর কাছে কত মিনতি করেছে, কত ভালোবাসা দেখিয়েছে। সবার সামনে কথাটা বলেই ঠায় দাঁড়িয়ে রইল মেঘ। আব্বা, আপনি এখন আমার ছেলেকে ওই নষ্টা মেয়েকে বিয়ে করতে বলবেন না। মেঘ বলেই দিয়েছে ও বিয়ে করবে না। নষ্ট কথাটা কানে যেতেই কবিরের কেমন যেন লাগলো। নিজে বিড়বিড়ে উচ্চারণ করলো, নষ্টা। না জানে কয়জনে মিলে শরীরটারে ছিঁড়ে খাইছে। আর সহ্য হলো না কবিরের। নাফ, ব্যাস অনেক বলেছেন আপনি। কথাটুকু বলে কবিরের চোখ যায় সিঁড়ি বেয়ে ওঠা মাহির দিকে। সেদিক থেকে চোখ সরিয়ে আবারও কিছু বলতে যাবে, হুট করে কি মনে করে ছাদের দিকে দৌড়ায় কবির। এইভাবে হঠাৎ দৌড়াতে দেখে সবাই ওর দিকে তাকায়। এবার সবাই সেদিকে দেয় দৌড়। ছাদের দরজা ভেতর থেকে লাগানো দেখে সবাই মাহিকে ডাকতে থাকে। কবিরের কেন যেন খুব অস্থির লাগছে। মনে হচ্ছে এই বুঝি সব শেষ হয়ে গেল। কবিরের পাশে পড়ে থাকা রড দিয়ে টিনের ছাদটা একটু ফুটো করে ওর মধ্যে হাত ঢুকিয়ে দেয়। এতে হাত কেটে রক্ত বের হতে থাকে। কবির ছিটকিনিটা ভেতরে থেকে খুলে ফেলে। সবাই ঢুকে পড়ে। দাদু সহ সবাই মাহির দিকে এগিয়ে যেতেই মাহি কান্না করতে করতে পেছাতে লাগলো। কেউ আসবে না। আমি আব্বু আম্মুর কাছে যাব। তারা কেন আমায় এই দুনিয়ায় একা রেখে চলে গেছে? আমি জানতে চাইবো তাদের কাছে। আল্লাহ কেন আমাকেও নিয়ে নেয়নি? দেখ পিচ্ছি, আর এগোস না। আমি তোকে বিয়ে করব, তবুও তুই পিছাস না, পড়ে যাবি। কি বলছিস এসব? তুই না আমার কসম। ইয়াফ মাই ইনাফ। তুই একে বিয়ে করলে আমার মরা মুখ দেখবি। মাহি একদম ছাদের কাছে চলে আসে। আর এক কদম পড়ে যেতেই সবাই মাহি বলে চিৎকার দিয়ে ওঠে। কিন্তু পড়ার আগেই একটা শক্তিশালী হাত ওর হাতটা এক হাত দিয়ে টান দেয়। একদম বুকের কাছে এসে পড়ে মাহি। এতক্ষণ শ্বাস আটকে রেখেছিল কবিরের। মাহিকে বুকে জড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে কবির। মাহি কবিরের শার্ট খামচে ধরে জোরে কেঁদে দেয়। আমি আর
পারছি না। আমি বাঁচতে চাই না। আমাকে আব্বু-আম্মুর কাছে যেতে দাও। ওর কান্না যেন কবিরের বুকে তীরের মতন বিচ্ছে। সে তো শাস্তি দিতে চেয়েছিল, তাহলে কেন ও এমন করছে? মনে হচ্ছিল এখনই সব হারিয়ে ফেলছিল। কবির ওকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে। মাহি কবিরের বুকে জ্ঞান হারায় অতিরিক্ত স্ট্রেচের কারণে। কবির মাহির দিকে এক পলক তাকিয়ে কোলে তুলে নেয়। রুমে এনে শুইয়ে দিয়ে বের হয়ে যায়। একটু পরেই ফিরে আসে মেঘ মাহির মাথায় হাত বুলানোর জন্য। হাত এগোতেই কবির চিৎকার করে ওঠে। মেঘ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তোকে আন্টি ডাকছে, জলদি যা। উনি আমার কিছু করে না বসে, আমি আছি মাহির। মেঘ অনিচ্ছা সত্ত্বেও একবার মাহির দিকে তাকিয়ে বের হয়ে যায়। মেঘ যেতেই কবির মাহির কাছে এসে বসে। খোলা চুলে পাগলের মতন লাগছে। চোখ মুখ ফুলে গেছে। চেহারা কদিনই বদলে গেছে। চোখের নিচে মোটা কালি পড়েছে। ঠোঁটগুলো শুকনো হয়ে আছে। হঠাৎই মাহি বিড়বিড় করে বলল, প্লিজ ছেড়ে দিন আমায় প্লিজ। আমার অনেক কষ্ট হচ্ছে, সহ্য হচ্ছে না। আর না। কবিরের সেদিনের চিৎকার যেন কানে ভাসছে। আনমনেই চোখ বেয়ে পানি পড়ছে। ঝট করেই মাহিকে বুকে টেনে নেয় কবির। কি এক তীব্র যন্ত্রণা হচ্ছে বুকে। হঠাৎ নিজের পরিবর্তন দেখে হতবাক কবির। মাহি কবিরের বুকে শান্ত হয়ে যায়। ওনাকে মানসিক চাপ আর দিয়েন না প্লিজ। মেয়েটা নিহত, এই বাচ্চা, তার উপর ফিজিক্যাল টর্চার। আপনারা কি মানুষ? আপু, আমি মাহিরকে বিয়ে করব, আজ এবং এক্ষুনি। ভাইয়ের মুখে হঠাৎ এরকম কথায় হতভম্ব হয়ে যায় ডাক্তার কবিতা চৌধুরী। কবিতা উত্তরের আশা না করে দাদুর সামনে এসে দাঁড়ায় কবির। তিনিও হতভম্ব। আপনার নাতির হাত চাইছে, আপনি দিলেও নিব, না দিলেও নিব। কবিতা কিছু বলার জন্য মুখ খুলতেই কবির বলে, যা বলার বিয়ের পর বলবি, এর আগে কিছু বলবি তো সব শেষ করে ফেলব। কবিতা কিছু বলতে গিয়েও থেমে যায়। ভাইয়ের রাগ সম্পর্কে ধারণা আছে তার। ওর যে হাজার গুণ ভালো মেয়ে পেয়ে যাবে। সরি দোস্ত, কিন্তু ওকে পাবি না। কবিরের কথায় মেঘ কি বলবে কিছু বুঝতেছে না। সে এখনো এটাই বুঝতেছে না কবির কেন মাহিকে বিয়ে করলো। কবিতা মাহিকে জামদানি একটা লাল শাড়ি পরিয়ে দেয়, হালকা সাজিয়ে দেয়। তবে এতেই মায়াবে লাগছে মাহিকে। মাহি নিশ্চুপ নির্বাক। মনে হচ্ছে সে একটা পুতুল, যে যেদিকে ঘোরাচ্ছে সে সেদিকে ঘুরছে। মুখের হাসি ছিটে ফোটাও নাই, থাকবেই বা কিভাবে। সবার এরকম ভয়ানক রূপ দেখে সে কিছু বলতে পারছে না, না সহ্য করা ছাড়া। দাদুকে সে মানা করেছিল কবিরকে বিয়ে করবে না। দাদু আগে কিছু না শুনেই কসম দিয়ে দেয়। মাহের ইচ্ছে করছে এই দুনিয়া থেকে চলে যেতে, দূরে চলে যেতে। বিয়ে সম্পূর্ণ হয়েছে। কবির দাদুর কাছে গিয়ে বিদায় নেয়। মাহিকে যাবার কথা বললে সে রোবটের মতন হেঁটে বাড়ির বাইরে চলে আসে। দাদুর সাথে দাদুর সাথেও দেখা করে না। কবির কবিতা বিদায় নিয়ে চলে যায়। কবিতা কিছু জানতে চাইলে কবির বলে, এখন কোনো কিছুর উত্তর দিতে পারবো না। চৌধুরী বাড়িতে প্রবেশ করতেই কেউ ছুটে আসে। খবরদার এই নষ্টা মেয়ে নিয়ে আমার বাড়িতে প্রবেশ করবি না বলে দিলাম। একদম ওকে নষ্ট বলবে না আম্মু। নষ্টা মেয়েকে নষ্টা বলবো না তো কি বলবো? তোর সাহস কিভাবে হয় এই মেয়ে নিয়ে আমার বাড়িতে আসিস? মাহি এখন আমার বউ। আমি মানি না এই বিয়ে, না মানি ওকে তোর বউ। তুমি মানো আর না মানো, মাহি আমার বউ। আজ থেকে ওই বাড়িতেই থাকবে। কবির, আমি তোমার মা হই। ও রিয়েলি? মা বুঝি ছেলে মেয়ে ছেড়ে অন্য করে হাত ধরে পালিয়ে যায়? কবিরের কথায় কাজল বেগম আর কিছু বলে না। নিজের ছেলে যে তাকে এত ঘৃণা করে, অবশ্য এটা ওর প্রাপ্য। সে তো ভুল করেছে। তোমার মা হয় কাজল, এইভাবে কথা বলতে পারো না। হুইল চেয়ারে বসা একজন লোক এগিয়ে আসে কথাটা বলে। কবি লোকটাকে দেখে মাথা নিচু করে রাখে। দাদু, আমি মাহিকে বিয়ে করেছি। ও আজ থেকে আমার বউ, আরও এই বাড়িতেই থাকবে। বিয়ে যখন করেছো তখন ওখানে থাকবে। তবে তুমি যে ওর মতো নির্যাতিত মেয়েটার পাশে দাঁড়িয়েছ, এতে আমি অনেক খুশি। নির্লজ্জ কিছু মানুষের জন্য মেয়েটার জীবন নষ্ট হয়ে যেত। যা হয়েছে এতে মাহির দোষ কোথায়? কিন্তু আব্বা, আপনি এই মেয়েকে। চুপ কর কাজল, আজ থেকে ওই বাড়ির বউ, এটা তোমাকে মানতে হবে। কবিতা দিদিভাই, যাও ওকে রুমে রেখে আসো। কবিতা, মাহিকে উপরে নিয়ে যাও। মাহি রোবটের মতো হাঁটছে কেন? কবিতা মাহিকে ঘরে রেখে সে নিজের রুমে যায়। মাহি কোনো দিকে না তাকিয়ে চুপ করে সোফায় গিয়ে বসে। শরীরটা বড্ড অচল লাগছে তার। শরীরের সাথে হয়তো নিজেকে মানিয়ে নিয়েছে, কিন্তু মনের অজানা প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে এমন কি করেছে যার জন্য তাকে এত বড় শাস্তি পেতে হলো? কবির ভাইয়ের সাথে তো আমার সম্পর্ক তেমন চেনা জানা ছিল না। তাহলে সে কি এমন করলো যার প্রতিশোধ নিল এভাবে সে? অনেক প্রশ্ন হলো, উত্তর তার কাছে অজানা। দিনটা ছিল শুক্রবার। ছাদের এক কোণে বসে লুডো খেলায় মগ্ন ছিল মাহি।
আর তার পাশের বাসার বান্ধবী। নীলা আর ওর বান্ধবী মিলে বিকেলে বেশ সেজেগুজে ছাদের একপাশে বিভিন্ন পোজের ছবি তুলছিল। হঠাৎ কাউকে দেখে চরম অবাক হয়ে তাকায় সবাই। আয়ারু, আমি তা দেখছি, তুই ওকে তাই দেখছিস? কি? ওইটা কবির চৌধুরী না, আমাদের ভার্সিটির ক্রাশ বয়? OMG, এই তো সেই সুদর্শন সুপুরুষ কবির চৌধুরী, আমার ক্রাশ। কিন্তু উনি তোদের বাসার সামনে দাঁড়িয়ে কি করছে? হতে পারে তোকে পছন্দ, তুই তো ভার্সিটির সেরা সুন্দরী। নীলা লাজুক হাসে, গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন দেখছে কবির। কানে লাগে বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। কাউকে কল করছে হয়তো। এমন সময় 3/4 প্যান্ট পরা এক প্রকার ছুটে আসে মেঘ কবিরের কাছে। এই দেখ মেঘ ভাইয়া কবিরের সাথে কথা বলছে। মেঘ ভাইয়া কি কবিরকে চেনে? চিনলে তো জমে ক্ষীর দোস্ত, ভাব জমানো যাবে কি বলিস? এই দেখ দেখ, মেঘ ভাইয়া কবিরকে টেনে নিয়ে আসছে তোদের বাসায়। চল নিচে গিয়ে বিষয়টা দেখি। নীলা আরও নিচে চলে আসে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে কবির। নীলা আরও দূর থেকে দেখছে তাকে। এদিকে চরম বিরক্ত হয়ে বসে আছে কবির। ফুল স্পিডে ফ্যান চলছে, তবুও ঘেমে একাকার অবস্থা। এসিতে থাকা মানুষদের যা হয় আর কি। ফোন হাতে কাউকে কল করে কবির মেঘদের বাসায়। শালা, রাখ তোর মজা। গরমে আমার অবস্থা নাজেহাল। তোরা তো ভাবছিস কেন? আমি তো এই রাখছি, থাম। হঠাৎ গানের মধুর কণ্ঠে থমকে যায় কবির। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। কবির গানের মধুর কণ্ঠ শুনে সেদিকে এগিয়ে যাচ্ছে। কোনো কিছু যেন একটা তাকে টানছে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। গানের আওয়াজ শুনে সিঁড়ি বেয়ে ছাদে যাচ্ছে কবির। ভেসে আসছে গিটারের টুংটাং শব্দ। কবির ছাদের দরজার কাছে আসতেই মেঘ ডাক দেয়। এখানে কি করছিস? চল, আমি রেডি। 1 মিনিট। বলে ছাদের দরজা খুলতে চোখ যায় অতি সুন্দরী এক রমণীকে। হাতে গিটার নিয়ে টুংটাং আওয়াজে গান করছে। পাশেই বসা মেয়েটা বলে, উফ, কি সুন্দর আওয়াজ রে তোর, আমি ফিদা। এই মেয়েটাকে? ও নীলা আমার কাজিন, আর পাশেরটা ওর বান্ধবী। কেন, কি হয়েছে? না, কিছু না, চল। কবির সেদিন চলে আসলো। আসলে দাগ কেটে যায় মনেই সেই মধুর কণ্ঠে গাওয়া গান। এরপর প্রায় শুক্রবার কবির বিভিন্ন বাহানায় নীলাঞ্জনার গান শুনতে যেত আর ভার্সিটিতে টুকটাক কথা বলতো। এইভাবে একটু একটু করে এগিয়ে যাচ্ছে তাদের। রাগ মান অভিমান কান্না হাসি মিলিয়ে তাদের ভালোবাসা শুরু হয়। 1 বছর তারা রিলেশন কন্টিনিউ করে। কবির পাগলের মতন ভালোবেসেছে নীলাকে। কিছু পড়ার শব্দে ঘোর কাটে কবিরের। ব্যালকনি থেকে রুমে আসে। গ্লাস পড়ে ভেঙে গেছে। বাতাসে উড়ে যাচ্ছে পর্দা। হঠাৎই চোখ যায় ঘুমন্ত মাহির দিকে। কি সুন্দর নিষ্পাপ শিশুদের মতন ঘুমাচ্ছে। কিন্তু মাহির এমন ঘুম সহ্য হলো না কবিরের। উঠে গিয়ে এক জগ পানি ঢেলে দিল মাহির মুখে। মাহি ধড়ফড় করে উঠে বসে। বাসরাতে কেউ এভাবে ঘুমায় বউ? আসো, আদর করি। কবিরের কথায় আতঙ্ক প্রকাশ পেল মাহির চেহারায়। এমন ভয় পাওয়া ফেস দেখে কবিরের রাগ হলো না, প্রচুর হাসি পেল। না হেসে মুখে রাগী ভাব ফুটিয়ে মাহির মুখের দিকে এগোতেই মাহির ঠাস করে কবিরের গালের চড় বসিয়ে দেয়। কবির হতবাক হয়ে তাকিয়ে আছে। একদম ছুবেন না আমায়। আপনার স্পর্শে গা ঘিন ঘিন করে আমার। অনেক করেছেন আপনি। বলেন কি কারণে আপনি আমার সাথে এমনটা করলেন? কি ক্ষতি করেছি আমি আপনার? কবির রেগে মাহির চুলের মুঠি ধরে বলে। তোর সাহস কিভাবে হয় তুই আমাকে থাপ্পড় মারিস? মাহিও রেগে বলে, আর আপনার সাহস কিভাবে হয় আমার তুলে এনে রেপ করে আবার আমার বিয়ে করার? যা চাই তা তো পেয়েই গেছেন। আর কি চাই আপনার? বলেন কি করেছি আমি আপনার সাথে? কি করেছিস? আমার নীলাকে আমার থেকে দূর করেছিস। কোন নীলা? হ্যাঁ, এখন তো বলবি কোন নীলা। মাহি অবাক হয়ে বলে, নীলা আপু? কেন করলে এমন? কি ক্ষতি করেছি আমি তোর? বল। আমি কি করেছি? কি করেছিস? তুই আজ আমাকে সে মেসেজ না করলে আমার নীলার বিয়ে কিছুতেই হতে দিতাম না। কি? কোন মেসেজ? হ্যাঁ, এখন তো বলবি কোন মেসেজ। তোর মতো মেয়েরা এছাড়া আর কি পারে? এই দেখ প্রমাণ। ভাইয়া, আমি মাহি বলছি। আপু আমাকে বলতে বলেছে আপুর বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। আপনার অনেক পাওয়ার আমি জানি, প্লিজ কোনো ঝামেলা করো না। ডেট দেখ, বিয়ের আগের দিনের তারিখ। তোর জন্য, শুধু তোর জন্য আমি আজ নীলাকে হারিয়েছি। মাহি মেসেজ পড়ে এখনো শক।
সে তো কখনোই মেসেজ করেইনি, কিন্তু নাম্বার তো তার। এটা কিভাবে সম্ভব? কেন করলি এমন? কি ক্ষতি করেছিলাম তোর? কেন কেড়ে নিলে আমার ভালোবাসা? কেন? শুধু কি আমিই কেড়ে নিয়েছি? আপনি কেড়ে নেননি? যদি কখনো জানতে পারেন আমি নির্দোষ, ফিরিয়ে দিতে পারবেন আমার সম্মান? ফিরিয়ে দিতে পারবেন আমার ভালোবাসা? ফিরিয়ে দিতে পারবেন আমার সেই আগের জীবনটা? তুই আর নির্দোষ? এখন ধরা পড়ে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিস যাতে তোকে ছেড়ে দেই? কবির ধোকাবাজদের কখনো ছেড়ে দেয় না। আমি আপনাকে এই মেসেজ করিনি। এটা আমি প্রমাণ করব। রিয়েলি? হুম, প্রমাণ কর। তুই মিথ্যা প্রমাণ করবি আর আমি মেনে নেবো ভেবেছিস? সকালে আবারও পানির বন্যায় ঘুম ভেঙে যায় মাহির। সামনে তাকিয়ে দেখে কবির জগ নিয়ে রাগে লোকে তাকিয়ে আছে। মহারানীর ঘুম হয়েছে, এবার উঠে আমাদের ধন্য করুন। মাহির শরীর এমনিতেই খারাপ, তার ওপর কালকে সারা রাত ব্যালকনিতে শোয়ায় শরীর চলছে না। পেটের ব্যথায় সবকিছু গুলিয়ে আসছে। মাহি কষ্ট করে উঠে দাঁড়ায়, কিন্তু এক ধাপ দেওয়ার আগেই মাথা ঘুরে পড়ে যায়। কবির মাহিকে ধরে ফেলে, গায়ে হাত দিতেই চমকে ওঠে। গায়ে প্রচণ্ড জ্বর। কবির মাহিকে কোলে তুলে রুমে নিয়ে আসে। কবিতা রেগে ভাইয়ের দিকে তাকায়। প্রতিশোধ নিবি যখন মেয়েটাকে একেবারে মেরে ফেল। এভাবে তিলে তিলে কেন মারছিস? ছি, আমি ভাবতে পারিনি এমন জানোয়ারের মতো কাজ আমার ভাই করবে। ও যখন বলেছে ও কিছু করেনি, তাহলে তুই ওকে সুযোগ দে নিজেকে প্রমাণ করার। এতটা অবিচারক হোস না, পরে না তোকে আবার আফসোস করতে হয়। একবার তাকিয়ে দেখ, মেয়েটা নিহাত একটা বাচ্চা, আর তুই, ছি, তোকে নিজের ভাই বলতেও ঘৃণা করছে। কাল তোর ভাইয়া আসবে, আমি আমার বাড়িতে চলে যাব। বলেই কবিতা বেরিয়ে যায়। 2 দিন পর এই যে মহারানী বড়লোক বাড়ির বউ হয়ে এসেছেন দেখে ভাববেন না সব আপনার সামনে হাজির হবে। নিজে গিয়ে নাস্তা খেয়ে আসেন, আপদ যত্ত সব। বলেই কাজল বেগম চলে যায়। মাহি একটু সুস্থ। এই 2 দিন কবিতা মাহির দেখাশোনা করেছে, কিন্তু কাল কবিতা শ্বশুরবাড়ি চলে গেছে। কবির সারাদিন একবারও এই রুমে আসেনি। উঠে কোনো মতে নাস্তা খেয়ে আসে মাহি। নিজের ফোন থেকে অনেকবার কল করে নীলাকে, কিন্তু ফোন বন্ধ। তার জানতেই হবে নীলা কেন এমন করলো। সে তো বিয়ের সময় একবারও বলেনি সে কাউকে ভালোবাসে। তাহলে মাহি বাড়িতে ফোন করে না, কাকে ফোন করবে? সে ওখানে তার আপন যে মানুষ দুইটাকে ভাবতো, তারা এখন তাকে তার জীবন থেকে বার করে দিয়েছে। মাহি পাশের বাসার বান্ধবী তুলিকাকে ফোন করে। 2বার রিং হতেই তুলিকা ফোন রিসিভ করে। মাহি, কেমন আছিস? কতদিন পর ফোন করলি? জানিস, তোকে কতবার ফোন দিয়েছি, তোর ফোন বন্ধ কেন? তুই ঠিক আছিস তো? না মরে বেঁচে আছি। এবার বলিস না প্লিজ। আমার একটা কাজ করবি? বল না কি কাজ? ওই বাড়িতে নীলাপু আসলে আমাকে ফোন করে জানাবি। কিন্তু কেন? তোকে পরে বলবো সবটা, এখন রাখছি। ভালো থাকিস। তুলিকা কিছু বলার আগেই মাহি কেটে দেয়। চোখ বন্ধ করতেই চোখে ভেসে ওঠে অতীত। দাদুর পরে আগলে রাখার মতন হাত ছিল মেঘের। মেঘ যখন মাহিকে মনের কথা বলে তখন মাহি সবে টেনে উঠেছিল। মাহিকে একটা ছেলে প্রপোজ করেছিল সেই দিন। মেঘ রেগে মাহিকে থাপ্পড় মেরেছিল। মাহি রেগে বিভিন্ন কথা বলতেই মেঘ সেদিন বাড়ির সবার সামনে বলেছিল ও মাহিকে বিয়ে করবে ওর ইন্টার শেষে। সেদিন সবাই অনেক মানা করলেও সে একে জিদে অটল ছিল। কেউ না মানলেও দাদু মেনে নিয়েছিল। তখনই মেঘ মাহিকে রিং পরিয়ে দেয়, আর মাহি হয়ে যায় মেঘের। মাহির মনেও ধীরে ধীরে জন্ম হয় মেঘের প্রতি ভালোবাসা। শুরু হয় তাদের নতুন অধ্যায়। মাহি ভালোই ছিল জীবনে হাজার অবহেলার পর কারো ভালোবাসা পেয়ে, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। গেট খোলার শব্দে চোখ মেলে তাকায় মাহি। কবিরকে ঢুকতে দেখে আবারও চোখ বন্ধ করে নেয়। এই মানুষটার ছায়া যেন তার সহ্য হচ্ছে না। 2 দিন তার সাথে কবিরের মুখোমুখি কমই হয়েছে। গায়ে কিছু পড়তেই মাহি চোখ খুলে তাকায়। সাইন কর। মাহি একবার কবির তো আরেকবার কাগজের দিকে তাকায়। ডিভোর্স পেপার দেখে বলে। বিয়ের কয়েকদিন পরেই ডিভোর্স কোর্ট মানবে বুঝি? কবির মাহির কোনো রিয়াকশন না দেখে অবাক হয়। সে তো ভেবেছিল মাহি কষ্ট পাবে, তার কাছে আকুতি মিনতি করবে তাকে যেন ডিভোর্স না দেয়। কিন্তু মাহির এমন কথায় কিছুটা ভীতু চোখে তাকায় কবির। কবির যতটুকু মাহিকে দেখেছে খুব শান্তশিষ্ট আর ভীতু টাইপ, তাহলে আজ এমন নিরুত্তর কেন? সেটা তোকে ভাবা লাগবে না, আমি দেখে নেব। ঠিক আছে, আমি সাইন করে দিব, কিন্তু একটা শর্ত আছে। কত টাকা চাই? যত চাস পেয়ে যাবি। প্রথমত টাকাটা আপনার মতো জানোয়ারের জন্যই তোলা থাক। আর দ্বিতীয়ত সবার সামনে বলতে হবে আপনি আমায় তুলে রেপ করেছেন। আর কারণও বলতে হবে, পারবেন? কবির রেগে মাহির মুখ চেপে ধরে। জানোয়ার হতে তুই বাধ্য করেছিস,
আর আমায় কি মনে করেছিস কবির চৌধুরী ভয় পায়? না, তোকে তেলে তেলে শেষ করতে তোর গায়ে রেপ্ট নামক কলঙ্ক লেগেছে। আর তোকে বিয়ে করেছে যেন চোখের সামনে তোকে তেলে তেলে কষ্ট পেতে দেখতে পারি। মাহির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। কবির ওর কল্পনার চেয়েও খারাপ। আপনার মতো কাপুরুষের থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? আর কিচ্ছু আশা করি না আমি। আমি সাইন করে দিলাম। আমায় কিছুদিন সময় দিন, চলে যাব আমি। এবারও কিছুটা অবাক হয় কবির। এত সহজে মাহি রাজি হয়ে যাবে ভাবিনি। তুই কি প্রমাণ করবি বলছিলি? প্রমাণ করে কি করব? ফিরে আসবে কি আমার কলঙ্কহীন জীবন? তাছাড়া একদিন সত্য সামনে আসবেই। আমি থেমে থাকবো না। আল্লাহর দুনিয়ায় আমি ছোট থেকেই কষ্ট পেয়ে আছি। তাই কষ্টের ভয় নেই আমার। আর না আছে কিছু হারানোর ভয়। বলেই মাহি চলে যায়। কিছুদিন পর এই মেয়ে কোথায় যাও? জি, একটু বাইরে। বাইরে তোমার কি কাজ? এই কলঙ্কিনী মুখ নিয়ে বাইরে তাও কিভাবে? যেই অন্যায়টা করেছে তার কোনো দোষ নেই, অথচ জোর করে তুলে নিয়ে গিয়ে যার সাথে অন্যায়টা হয়েছে সে দোষী। আপনি না একজন মেয়ে? মেয়ে হয়ে মেয়ের যন্ত্রণা বুঝতে পারছেন না আপনি? আপনি তো মা। আপনার মেয়ের সাথে এমনটা হলে আপনার কেমন লাগতো? এই মেয়ে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো। আমার মুখের উপর কথা বলো। আমি আপনার মুখের উপর বা নিচে কথা বলতে আসিনি। যাই হোক, আমি আপনার থেকে এর চেয়ে বেশি কিছু আশাও করি না। আসি। পাশাপাশি একটা রেস্টুরেন্টে বসে আছে মাহি আর তুলিকা। তুলিকা সব শুনে অবাক হয়। ইয়া আল্লাহ, মানুষ এতটা নিকৃষ্ট হতে পারে? নীলাপু যদি ভালোই বাসবে তাহলে বিয়ে করলো কেন? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর জানা নেই। আমি আর ওখানে থাকতে পারছি না। আমাকে ওই নরক থেকে বের হতে হবে। কোনো কাজের খোঁজ করতে হবে আমায়। তারপর একটা বাসা ভাড়া করতে হবে। তুই আমার বাসায় আয়, আমার বাসায় তোর কোনো সমস্যা হবে না। না রে, কষ্ট পেতে পেতে আর ভালো লাগছে না। ছোট থেকে সবটা মেনে এসেছি আমি, মেনে নিয়েছি, মানিয়ে নিয়েছি। কিন্তু আর কত? আমায় একটা ছোটখাটো চাকরি খুঁজতে সাহায্য করবি প্লিজ? অবশ্যই করব। কিছু খেয়েছিস? হ্যাঁ, চল। কিন্তু চল প্লিজ। অনেক তো খুঁজলাম, কিন্তু তেমন কোনো চাকরি তো পেলাম না। অনেক দেরি হয়ে গেছে, তুই বাসায় যা। তুই? ফিরে যাবো ওই নরকে। তুই যা, আমি যেতে পারবো। আন্টি বাসায় একা, তুই যা। তুলি চলে যেতেই মাহি হাঁটতে থাকে। চারিদিকে সন্ধ্যা হয়ে এসেছে। শরীর যেন তার চলছে না। নামাজের জন্য মানুষ ভিড় কম। কেমন শুনশান পরিবেশ। আগে হলে মাহি ভয়ে এক কদমও ফেলত না। আর এখন এই অন্ধকার রাস্তায় যেন তার সঙ্গী। হঠাৎ কারো চিৎকারে মাহি আশেপাশে তাকায়। চোর চোর! মাহির সামনে একটা লোককে আসতে দেখে। পাশে থাকা ইট তুলে ছুঁড়ে মারে। লোকটার পায়ে লাগতেই লোকটা নিচে বসে পড়ে। আর পিছু করতে থাকা দুইটা লোক তাকে ধরে ফেলে। তারা মাহিকে ধন্যবাদ দেয়। মাহি আবারও নিজের পথে হাঁটতে থাকে। এখন আসার সময় হলো, কোথায় ছিলে? তার উত্তর আপনাকে দিতে বাধ্য নই আমি। কি বললি? খুব সাহস বেড়েছে, তাই না? আপনি আর এখন আমার স্বামী নন। তাই আমি কোথায় গিয়েছি সেটা আপনাকে বাধ্য নই আমি। তুই রাত ভরে ফষ্টি নষ্ট করবি আর আমাকে বলতে বাধ্য নয়? ভাষা ঠিক করুন। আর আমি যাই করি তাতেই আপনার সমস্যা কেন? আমি খারাপ কাজ করলেও আপনার কি তাতে? নাকি শারীরিক চাহিদা মেটে? মাহি ছিটকে পড়ে খাটের কোনায়, মাথা কিছুটা ছিলে যায়। কবির রাগে টকবক করে বের হয়ে যায়। মাহি চুপচাপ বসে থাকি। এত ব্যথা সহ্য করে এই ব্যথা তার কাছে তুচ্ছ। রাত প্রায় 2:30। কবির রুমে এসে দেখে মাহি আগের মতোই সেইখানে বসে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। কপালের ক্ষত এখনো শুকায় নাই। রক্ত জমাট বেঁধে আছে। কবির বক্স থেকে ঔষধ বের করে কাটা জায়গায় লাগিয়ে দেয়। ব্যথায় ঘুমের মাঝেও কেঁপে কেঁপে উঠছে। কবির সেখানেই বসে পড়ে। মাহি গরম কিছু সন্ধানে কবিরকে জড়িয়ে ধরে। কবির মাহির দিকে তাকিয়ে আর নিজেকে ছাড়িয়ে নেয় না। কেন জানি শান্তি লাগছে। আজানের শব্দে ঘুম ভেঙে যায় মাহির। কবিরকে নিজের এত কাছে দেখে ছিটকে সরে আসে মাহি। মাহি সরে আসতেই কবির পড়ে যেতে লাগলে জড়িয়ে ধরে মাহি। কবিরের গা বেশ গরম হয়ে আছে। মাহি কপালে হাত রেখে বুঝতে পারে কবিরের জ্বর এসেছে। মাহি কোনো মতে বিছানায় তুলে শুইয়ে দেয়। কাঁথা টেনে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। ইয়া আল্লাহ, আমি জানি না কোন ভুলের শাস্তি আমায় দিচ্ছেন আপনি। আমি আর পারছি না মেনে নিতে। আমি আমার জীবনের নতুন পথ বেছে নিতে চাই। আমায় সাহায্য করুন আপনি। আমিন। নামাজ শেষ করে মাহি একবার কবিরের দিকে তাকায়। জ্বরে আক্রান্ত মানুষের সেবা না করা কি ঠিক হবে? যতই হোক স্বামী তার। মাহি ভয়ে ভয়ে কবিরের পাশে বসে, মাথায় হাত রাখতেই কবির হাত টেনে জড়িয়ে ধরে। মাহি চমকে সরে আসতে চেয়েও পারে না। কবির কি যেন বিড়বিড় করে বলছে। মাহি মুখটা নামিয়ে শুনতে পেল। আমি যে আমার প্রিয়জনীকে অনেক ভালোবাসে, কেন করলো আমার সাথে এমন? ওকে ছাড়া যে আমি ভালো নেই। ওর গান যে আমার অভ্যাস হয়ে গেছে।
ওর মধুর কণ্ঠ না শুনলে যে মনটা ব্যাকুল হয়ে ওঠে। মাহি বুঝলো নীলার কথা বলছি। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ছাড়িয়ে নিয়ে পানি এনে কবিরের মাথায় দিতে থাকে। কবির পিটপিট করে একবার মাহিকে দেখে আবারও চোখ বন্ধ করে নেয়। মাহি পানি ঢেলে এবার মাথা মুছিয়ে দেয়। কবির বারবার মাহির কাঁধে হেলে পড়ছে, এতে মাথা মুছতে সমস্যা হচ্ছে। কোনো মতে মুছিয়ে ওষুধ খাইয়ে দেয়। ঘড়িতে 6টা বাজে। এত সকালে এই বাড়ির কেউই ওঠে না। মাহি নিজের লাকেজ বের করে সবকিছু গুছিয়ে নেয়। একটা নোট লিখে বেরিয়ে আসে ওই রাজমহলের খাঁচা থেকে। অজানা গন্তব্যের হাঁটতে থাকে মাহি। আল্লাহর উপর ভরসা করে সে বাকি পথ এগোবে। 15 দিন পর কবির, কোথায় তুই? বের হ। কবির নাস্তা করছিল। হঠাৎ মেঘের আগমনে কিছুটা অবাক হয়। কি হয়েছে? সকাল সকাল এইভাবে চিল্লাচিল্লি করছিস কেন? মেঘ কবিরের কলার ধরে বলে, কেন ওর সাথে এমন করলি? কি ক্ষতি করেছিল মাহি তোর? মেঘ ছাড়ো। মেঘ কারো কথা না শুনে আবারও চিল্লিয়ে বলে, কি ক্ষতি করেছিল মাহি, বল। আমি বা কি করেছি তোর, বল। কেন কেড়ে নিলি আমার জীবন থেকে? কেন কেন ওর এত বড় ক্ষতি করলি? তুই ওকে তুলে নিয়ে র্যাপ করেছিস? কথাটা যেন বাড়িতে বাজতে লাগলো। বলল, কবির, কেন করেছিস? কারণ ও আমার থেকে ভালোবাসা কেড়ে নিয়েছে, আমাদের শাস্তি দিয়েছে। ভালোবাসা মানে? হ্যাঁ, ভালোবাসা। ও আমার থেকে আমার নীলাকে কেড়ে নিয়েছে, আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। কি? অবাক হচ্ছিস? আরে, ওই মেয়েটা আমার সাথে ধোঁকা করেছে। আর তুই ভালোই জানিস ধোঁকাবাজদের আমি ছেড়ে দিই না। ধোকা? কবির সব বলতেই মেঘ অবাক হয়ে বলে, নীলা তোকে ভালোবাসে? হ্যাঁ, কিন্তু ওই মেয়েটার জন্য আমি ওকে হারিয়ে ফেলেছি। তুই পাগল হয়ে গেছিস। কোনো কিছু না জেনে তুই ওর এত বড় ক্ষতি করে দিলি। আর নীলা যদি তোকে ভালোই বাসবে তাহলে বিয়ের দিন একবারও বলেনি কেন? তাছাড়া নীলা রিয়াদকে ভালোবাসে, বিয়ে করেছে, কেউ ওকে জোর করেনি। তুই মিথ্যা বলছিস, নিজের ভালোবাসা বাঁচানোর জন্য মিথ্যা বলছিস। আমি মিথ্যা বলছি না, তুই ভালোই জানিস আমি মিথ্যা বলা পছন্দ করি না। আর মেসেজের কথা বলছিস না, যেদিন নীলার বিয়ে হয় সেদিন মাহি সারাটা ক্ষণ আমার সাথে ছিল। ওর কাছে ফোন ছিল না, ও তো সেদিন ফোন খুঁজেই পাচ্ছিল না। মেয়েটা সেদিন কত কেঁদেছিল আমার দেওয়া ফোন সে হারিয়ে ফেলেছে বলে। আর মাহি মেসেজ করলে বাংলায় করে, ইংলিশে করে না। যদি তুই সত্যি বলিস তাহলে মেসেজ। জানি না, আজ থেকে তোর সাথে বন্ধুত্ব শেষ। মাহিকে ডেকে দে, আমি ওকে নিজের সাথে নিয়ে যাব। চলে যাব এখান থেকে অনেক দূর। মাহি, মাহি। মাহি তো নেই, ও তোমাদের বাসায় নেই। আমাদের বাসায় মানে? বিয়ের পর ওর সাথে আমাদের কোনো কথা হয়নি, ওর ফোন বন্ধ। কিন্তু মাহি তো 15 দিন আগে এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি তো ভেবেছি ও তোমাদের বাসায় আছে। কি? ও বাড়ি ছেড়ে চলে গেছে আর এই কথা একবারও আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করেননি? আই সোয়ার, যদি মাহির কিছু হয় আমি তোকে ছাড়বো না কবির। কবির ধপ করে বসে পড়ে। কিছুদিন পর মেঘ ক্লান্ত হয়ে বাসায় ফিরে। এত খোঁজ করে মাহিকে পেল না মেঘ। মেঘ সোফায় বসে মাথা এলিয়ে দেয়। ফিরে আয় মাহি প্লিজ, তোকে নিয়ে অনেক দূর কোথাও চলে যাব। আর কষ্ট পেতে দিব না, ফিরে আয় প্লিজ। মাফ করে দেয় আমায়, আমি তোকে রক্ষা করতে পারিনি। মেঘের গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মুখে মুখে বসে আছে মেঘ আর নীলা। কি হয়েছে ভাইয়া, আমাকে জরুরিভাবে ডাকলে? যা জিজ্ঞাসা করব সব সত্য বলবি। একটাও যদি মিথ্যা বলিস তোকে এখানেই কবর দিব। এভাবে বলছো কেন? কি হয়েছে? তুই কবিরকে ভালোবাসিস? নীলা চমকে ওঠে। তুমি কি করে? বল। না। কবির তোকে পাগলের মতো ভালোবাসে, তুই জানিস? হুম, জানি। তোর আর কবিরের রিলেশন ছিল? হ্যাঁ, ছিল। মেঘের রাগে রক ফুলে উঠেছে। তুই কবিরকে ধোকা দিলি কেন? কেন দিয়েছিস? আমি আসলে নীলা, তুই জানিস আমার মিথ্যা পছন্দ না, তাই সব সত্য বলবি। বল কেন ধোকা দিয়েছিস? ছেলেটা তোকে পাগলের মতো ভালোবেসছে আর তুই ওকে ধোকা দিয়েছিস। বললো কেন করেছিস এমন? নীলা কেঁদে দেয়। আমি ইচ্ছে করে কিছু করিনি। কিছু বলার আগেই কারো শক্ত হাতের স্পর্শ গালে পড়ে নীলার। ওপরে তাকাতেই শক্ত হয়ে যায় নীলা। কাঁপতে থাকে শরীর। লাল টুকটুকে চোখে তাকিয়ে আছে কবির, যেন চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। তুই কিছু করিস নে? হ্যাঁ, তুই কিছু করিস নে, তাই না? না 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 না, আমি ধোঁকা দিইনি। অন্য কারো ভালোবাসা নিয়ে আমি থাকতে চাইনি। অন্য কারো ভালোবাসা মানে? আমি তোকেই ভালোবাসতাম। কি বলতে চাস? তুমি
আমাকে না, মাহিকে ভালোবেসেছো, কারণ তুমি তার কণ্ঠের গানকে ভালোবেসেছো। আর সে আমি না, মাহি। কবির আবারও ধস করে বসে পড়ে। মানে সবটা বল। ভার্সিটিতে প্রথম কবিরকে দেখেই আমার ভালো লাগে, কিন্তু সব মেয়েদের সাথে কথা বলতো না। হাজার চেষ্টা করেও ওর আশেপাশে যেতে পারিনি। একদিন কবিরকে আমি আমাদের বাসায় দেখি তোমার সাথে। সেদিন জানতে পারি কবির তোমার বন্ধু। সেদিন আমাদের পাশে বসেছিল আর মাহি ছাদে গান করছিল। কবির মাহির গানের মুগ্ধ হয়ে শুনছিল আর উপরে আসছিল। আমি বুঝতে পেরেছিলাম কবিরের মাহির গান পছন্দ। তাই কবিরের নজরে আসার জন্য সেদিন মাহিকে উঠিয়ে আমি গিটার হাতে বসেছিলাম, আর কবির আমার হাতে গিটার দেখে ভাবে আমি গান করেছি। গানের জন্য কবির ভার্সিটিতে আমার সাথে কথা বলতো, প্রায় করে বাসায় আসতো। তখন বাসায় আসতো, আমি মাহিকে গান করতে বলতাম, কবির ভাবতো গান আমি গাইছি। এভাবেই আমাদের সম্পর্ক শুরু হয়। ধীরে ধীরে বুঝতে পারি কবির আমার সৌন্দর্যকে না, সেই গানের মালিককে ভালোবাসে। তবুও ভেবেছিলাম আমার রূপের প্রেমে তো পড়বে কখনো, কিন্তু না, এমনটা হয়নি। কবিরের ভালোবাসা আমাকে মুগ্ধ করত, কিন্তু তা আপন লাগতো না, যেন অন্য কারো ভালোবাসা আমাকে দিচ্ছে। কবির ব্যস্ত হওয়ার পর ধীরে ধীরে তার প্রতি ভালো লাগা কাটতে থাকে। তখন আমার জীবনে রিয়াদ আসে, আমাকে ভালোবাসে, আমাকে প্রপোজ করে। আমিও তার প্রতি আসক্ত হয়ে পড়ি। এভাবেই আমাদের সম্পর্ক শুরু হয়। ধীরে ধীরে বুঝতে পারি কবির আমার সৌন্দর্যকে না, সেই গানের মালিককে ভালোবাসে। তবুও ভেবেছিলাম আমার রূপের প্রেমে তো পড়বে কখনো, কিন্তু না, এমনটা হয়নি। কবিরের ভালোবাসা আমাকে মুগ্ধ করত, কিন্তু তা আপন লাগতো না, যেন অন্য কারো ভালোবাসা আমাকে দিচ্ছে। কবির ব্যস্ত হওয়ার পর ধীরে ধীরে তার প্রতি ভালো লাগা কাটতে থাকে। তখন আমার জীবনে রিয়াদ আসে, আমাকে ভালোবাসে, আমাকে প্রপোজ করে। আমিও তার প্রতি আসক্ত হয়ে পড়ি। এভাবেই আমাদের সম্পর্ক শুরু হয়। আমি কবিরকে সবটা বলতে চেয়েও পারিনি। তাছাড়া মাহির তখন তোমার সাথে এনগেজ ছিল। বিয়ের আগের দিন যখন কবির আমাকে কল করে, আমার ভয় হয়। আমি ভয়ে কবির কবির কবিরকে বানিয়ে বলে দিই জোর করে আমার বিয়ে দিচ্ছে। কবির রেগে তার সোর্স কাজে লাগাতে চায়, কিন্তু এতে বিপরীত হয়। তাই সেদিন মাহির ফোন থেকে মেসেজ করে দিই, পরে ওর ফোন থেকে সব মুছে দিই। কথা শেষ করতেই কবির রেগে নীলার গলা চিপে ধরে। নীলা 2 হাত দিয়ে ছুটতেই মেঘকে বাঁচিয়ে নেয়। কবির কিছু বলতেছে না, শুধু চোখ দিয়ে আগুন ছড়ছে। রেগে আশেপাশে সবকিছু ভাঙচুর করে। নীলার দিকে এগোতেই নীলা ভয়ে জড়সড় হয়ে যায়। তোর জন্য আমি নিজে আমার ভালোবাসার ক্ষতি করেছি। মাইকে খুঁজে না পেলে তোকে আমি ছাড়বো না। আমার ভালোবাসা যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে রাগ কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবতেই পারবি না। আজ জাস্ট মেয়ে বলে তোর রক্ষা হলো, নাহলে এক্ষুনি কবর দিয়ে দিতাম। বলেই বেরিয়ে যায়। একটা ছোট্ট আশ্রমে কিছু বাচ্চাদের পড়াচ্ছে মাহি। বাচ্চাগুলো শান্তভাবে পড়লেও নিজেকে শান্ত রাখতে পারছে না মাহি। শরীর গুলিয়ে আসছে, মাথা চক্কর দিয়ে উঠল। উঠে যেতে নিলে কেউ কে ঝড়ের বেগে এসে জড়িয়ে নেয়। কোনো পুরুষের ছোঁয়ায় পিটপিট করে তাকায় মাহি। অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে আশ্চর্য হয়ে যায়। ঝটপট নিজেকে ছাড়িয়ে নিতেই কবির একটানে জড়িয়ে ধরে। কোথায় ছিল তুমি? কত খুঁজেছি তোমায়, হন্য হয়ে খুঁজেছে। এই মেয়ে, তোর সাহস কিভাবে হয় আমাকে ছেড়ে আসার? মাহি নিজেকে ছাড়িয়ে থাপ্পড় বসিয়ে দেয়। রেগে বলে, এটা কোন ধরনের অসভ্যতা? কে আপনি? মাহির দিকে অপলক তাকিয়ে রইল কবির। মেয়েটার মায়াবী মুখে ভয়ের ছাপ বিদ্যমান, তা আড়াল করতে রাগে লোকে তাকিয়ে আছে। মৃদু হাসল কবির। তার ভীত পাখিটা সাহসী হয়ে উঠেছে। নিজেকে শক্ত খোলসে আনার চেষ্টায় আছে। কতটুকু সফল হয়েছে তা বলা যাচ্ছে না। মাহি, চমকে ওঠে মাহি। ভীত চোখে সামনের ব্যক্তিটার দিকে তাকায়। উনি এই আশ্রমের ম্যানেজার। মহিলাটা দেখতে লম্বা, চওড়া, মোটা আর প্রচুর রাগী। মাহি মাথা নিচু করে নেয়। তোমার সাহস দেখে আমি অবাক। তুমি কি করে ওনার গায়ে হাত তুলেছ? এখানে থাকার ইচ্ছা নেই বুঝি? সরি ম্যাম, আসলে উনি ওভাবে। কিভাবে? স্যার তো তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে, আর তুমি কিনা তাকেই থাপ্পড় মারলে? নিজের গায়ে যে কলঙ্ক নিয়ে ঘুরছো, তার কাছে কি তোমাকে বাঁচাতে গিয়ে শুয়ে অপরাধ করে ফেলেছে? মাহির চোখ টলমল করছে পানিতে। নিজেকে সামলানোর চেষ্টা করছে। কবির মাহির টলমলে চোখের দিকে তাকিয়ে রইল। থামবার মতো দাঁড়িয়ে আছো কেন?
সরি বলো। ম্যামের কথায় ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে রইল। সরি কথাটা উচ্চারণ করে মাহি। এই ঘৃণার দৃষ্টি সহ্য হলো না কবিরের। বুকে তীরের মতন বিঁধল যেন। মাহি কবিরকে পাশ কাটিয়ে চলে যায়। স্যার, ওর কথায় কিছু মনে করবেন না। এইটুকু বয়সে অনেক কিছুই ঘটে গেছে তার সাথে, তাই এমন আচরণ করে ফেলেছে, নয়তো মেয়েটা অনেক ভালো। কবির মহিলাটার কথা শুনে কিছু না বলে এড়িয়ে যায়। মহিলাটা ভয়ে ভয়ে তার পিছু নেই। এই চ্যারিটির টাকা যে আশ্রমের খুব দরকার। মাহি নিজেকে শক্ত করে রেখেছে। কাঁদবে না সে নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না। হঠাৎই খিল লাগানোর শব্দে পিছে তাকায় মাহি। কবিরকে দেখে ভয় হলেও প্রকাশ করে না। কি সমস্যা, কি চাই? তোমাকে। মাহি আশ্চর্য হয়ে তাকায়। পরক্ষণেই রাগে দাঁত কটমট করে বলে। ভোগ তো করেছেন, আবার কি চাই? কবির রেগে গিয়েও রাগে না, শান্ত গলায় বলে। তোমাকে চাই মানে তোমাকে চাই, কিন্তু আগে আমার কথা শোনো প্লিজ। মাহি কবিরের এগোনো দেখে হাতের কাছের কেচি ধরে বলে। এ একদম আমার কাছে আসবেন না, আমি কিন্তু আপনাকে আঘাত করে দেবো, ছোবেন না আমায়। মাহি, আমার কথাটা একবার শোনো। মাহির চিৎকার আশ্রমের সবাই চলে আসে। মাহি কবিরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজা খুলে দেয়। মহিলাটাকে দেখে ভয়ে জড়িয়ে ধরে। এদিকে ধাক্কা দেওয়াতে কবির পড়ে গিয়ে ভাঙা চেয়ারে লেগে হাত কেটে যায়। এদিকে মাহি প্যানিক অ্যাটাক আর অতিরিক্ত স্ট্রেচের কারণে জ্ঞান হারিয়ে ফেলে। কবির ছুটে আসে, তাড়াতাড়ি কোলে তুলে রুমে শুইয়ে দেয়। ডাক্তারকে কল করে আসতে বলে। কবির ওর রক্তাক্ত হাত দিয়ে মাহির 2 হাত জড়িয়ে ধরে বলে। এই মাহি, সরি, চোখ খুলো প্লিজ। বাকি সবাই অবাক হয়ে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মহিলাটা অর্থাৎ হানিফা বেগম বলে। কিছু হয়নি ওর। কবির রেগে বলে। কিছু হয়নি মানে? ও চোখ খুলছে না, আর আপনি বলছেন কিছু হয়নি? কবিরের রেগে যাওয়াতে হানিফা আমতামতা করে বলে। এই সময়ে হয় এমন। কবির আশ্চর্য হয়ে বলে। এই সময় মানে? হানিফা বেগম বলে। আসলে ও 2 মাসের অন্তঃসত্ত্বা। মাথায় যেন বাজ পড়ল কবিরের। মানে মাহি প্রেগনেন্ট? কবিরের হাত আপনা আপনা চলে গেল মাহির পেটে। এখানে ওর বাচ্চা আছেন, ওর আপন বাচ্চা। ভাবতেই খুশিতে চোখ জলজল করে উঠল কবিরের। স্যার, বলেছিলাম কি আপনার হয়তো ওকে পছন্দ হয়েছে, কিন্তু ও প্রেগনেন্ট। আসলে ওকে রিপোর্ট করা হয়েছে। কার না কার বাচ্চা ও নিজেও জানে না কে ওকে রিপোর্ট করেছে। আমাদের এখানে অনেক সুন্দর মেয়ে আছে, পছন্দ। আগে কিছু বলতে পারল না। কবির পাশে থাকা জগ তুলে আছাড় মারে। রাগে চোখ লাল হয়ে গেছে, প্রচুর রেগে বলে। চুপ, একদম চুপ। মাহি আমার ওয়াইফ, খবরদার ওর নামে উল্টাপাল্টা কিছু বললে জ্যান্ত কবর দেব। আর কি বললেন? কার না কার বাচ্চা? খবরদার আমার বাচ্চার দিকে আঙুল তুলেছেন। খবরদার আমার বাচ্চার দিকে আঙুল তুলেছেন তো ওর পেটে আমার বাচ্চা, আমার কবির চৌধুরীর অংশ। হানিফা বেগম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শুকনো একটা ঢোক গিলে একপাশে চুপ করে রইল সে। কিছুক্ষণ পর ডাক্তার আসে, চেক আপ করে বলে। কি হয় তোমার? কবি সোজাসাপটা জবাব দেয়। ওয়াইফ। শুনে কিছুটা অবাক হয় ডাক্তার সাহেবা। তোমার বউ অনেক ছোট, এই বয়সে বাচ্চা না নিলেও হয়তো শরীর অতিমাত্রায় দুর্বল। এই রকম চললে বড় ক্ষতি হয়ে যাবে। মনে হয় অতিরিক্ত টেনশন করে। এত টেনশন করলে বাচ্চার সাথে নিজের জীবনও রিস্ক থাকবে। শরীরও দুর্বল। আমি কিছু ট্রেস আর ওষুধ লিখে দিচ্ছি, ট্রেস করিয়ে আমার সাথে দেখা করবেন, আর এই ওষুধগুলো টাইম টু টাইম দিবেন। ডাক্তারের সাথে বেরিয়ে যায় হানিফা বেগম। কবির একধানে মাহির দিকে তাকিয়ে রইল। মাহির জ্ঞান ফিরে পাশে দেখে হানিফা বেগম বসে আছে। উনি স্বভাব সুলভ ধমক দিয়ে বলে। এখনই এত জ্ঞান হারানোর কি আছে বাপু? কই, আমি তো 4টা ছেলে মেয়ে জন্ম দিয়েছে, এমন তো হয়নি। এই নাও, খাবার খেয়ে আমাকে উদ্ধার করো। মাহি ধীর কণ্ঠে বলে। উনি কি চলে গেছে? উনি কে? মানে ওই যে আজ। ওনার তো আর কোনো কাজ নেই, তোমার জন্য বসে রইবে। উনি কি জানে আমি অন্তঃসত্ত্বা? না, উনি জেনে কি করবে? স্বস্তির নিঃশ্বাস ফেলে মাহি। নিজের পেটে হাত রাখে সে। এদিকে আড়ালে দাঁড়িয়ে মাহির কথাগুলো শোনে কবির। এই মেয়ে একদম আমার কথার অবাধ্য হবে না, বলে দিলাম। তোমাকে টেস্ট করানোর জন্য যেতেই হবে। তাছাড়া এই টাকা তো আশ্রমের অংশ, তোমাদের জন্য বরাদ্দ। কোনো মতে মাহিকে রাজি করিয়ে টেস্টগুলো করিয়ে আনে হানিফা বেগম। কবির তখন আশেপাশেই ছিল। সে মাহিকে উত্তেজিত করতে চায় না। কবির এসব করেছে জানলে সে কিছুতেই টেস্ট করাবে না। গাড়িতে বসে আছে কবির, সিসিটিভিতে মাহিকে দেখছে। মাহি ঘুমিয়ে যেতেই কবির মাহির রুমে প্রবেশ করে। সিঙ্গেল একটা বেডে ঘুমিয়ে আছে মাহি।
কবির মাথার কাছে বসে হাত বুলিয়ে দেয়, পায়ের তলায় তেল মালিশ করে দেয়। দূর থেকে এই দৃশ্য দেখে মুচকি হাসি হানিফা বেগম। সারা রাত মাহির পাশে বসে থাকে। হুট করে যদি মাহির কিছু লাগে, যদি শরীর খারাপ করে, এরপর ভোরের দিকে বের হয়ে যায় কবির। এইভাবে কেটে যায় 2 দিন। রিপোর্ট পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে কবির। রিপোর্ট সব ভালো, কিন্তু মাহির শরীর দুর্বল। খেতে হবে আরও ওষুধ, আরও ভালো কিছু খেতে হবে। বেশি টেনশন করা যাবে না, আরাম করতে হবে। এদিকে মাহিও স্বস্তির সাথে থাকছে। কবির আসছে না দেখে, কিন্তু সে তো আর জানে না কবির তার সামনে না থাকলেও তার সাথেই আছে, সর্বক্ষণ তাকে চোখে চোখে রাখছে। মাহি গোসল করে রুমে ভেজা চুলগুলো শোকাচ্ছে। সদ্য গোসল করা রমণীর দিকে তাকিয়ে আছে কবির। সে কখনো মাহিকে সেভাবে খেয়ালই করেনি। উজ্জ্বল শ্যাম বর্ণের অসম্ভব সুন্দর একটা মায়াবী পুতুল বলা যায় মাহিকে। লম্বা চুলগুলো উড়ে এসে তার মুখে পড়ছে। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় বিন্দু বিন্দু ঘামছে কপালে। গরম পড়ছে অনেক, বাধ্য হয়ে চুলগুলো খোপা করে দেয়। এতে মেজাজ বিগড়ে যায় কবিরের। ভেজা চুলগুলো কাঁধে রাখলে ঠান্ডা লেগে যাবে। বড় কথা হলো মাথাও ব্যথা করতে পারে। কাউকে কল দিয়ে কি যেন বলতেই কারেন্ট চলে আসে। এদিকে মাহিও স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাপরে, যা গরম! আবার এত তাড়াতাড়ি কারেন্ট চলে আসে অবাক হয়। এখানে কারেন্ট গেলে ঘন্টাখানেক পরই আসে। কয়েক মিনিটে কারেন্ট আসায় অবাক হয়েছে। মাহি নিজের অবাকত্বকে বেশি প্রশ্রয় না দিয়ে বাচ্চাদের পড়ানোর জন্য এগিয়ে যায়। কিন্তু বাচ্চাদের বিল্ডিংয়ে মেরামতের কাজ চলছে দেখে এক দফা অবাক হয়ে তাকায়। যতটুকু জানে এই আশ্রমটার ফান্ড অনেক কম। মিসেস হানিফাকে দেখে এগিয়ে গিয়ে বলে, ম্যাম এসব কি হচ্ছে? দেখছই তো কি হচ্ছে। এই বিল্ডিংটা মেরামত করে রং করবে। বাচ্চাদের ভাঙ্গা চোরা চৌকির বদলে নতুন চৌকির ব্যবস্থা করা হয়েছে। এখন বাচ্চাদের আর নিচে ঘুমাতে হবে না। আজ তো পড়ানো নাই, তুমি যাও রেস্ট করো। ম্যাম আপনি অনুমতি দিলে আমি একটু বাইরে যেতে পারি? কোথায় যাবে? একটু কাজ আছে। ঠিক আছে যাও। অনুমতি পেয়ে মাহি বেরিয়ে পড়ে। 2টা মাস হয়ে গেল দাদু নামক ব্যক্তিটাকে দেখেনি। হাজার হোক বাবা মায়ের পরে সেই এবং একজন আপনজন ছিল। মাহি বোরকা পরে নেকআপ টেনে নেয়। কিছু দূর হেঁটে বাসের জন্য অপেক্ষা করতেই বাস চলে আসে। মাহি বাসে উঠে পড়ে। এত গরম, তার উপর এই মানুষের ভিড়ে অস্বস্তি লাগছে খুব। তার উপর একটা লোক কিভাবে যেন চেয়ে আছে তার দিকে। মাহি সিটে হেলান দিয়ে মাথা ইলিয়ে দেয়। ইদানিং শরীর বড্ড অচল হয়ে গেছে। ধপ করে পাশের সিটে কেউ একজন বসতেই পাশে তাকায় মাহি। মাস্ক পরিহিত একটা লোক। তার পাশের ওই লোকটা কোথায় গেল? যাই হোক, অমন অসুর লোকের থেকে তো ভালো গায়ে ঘেঁষছে না। অস্বস্তিও কম লাগছে। দূরত্ব রেখে সিটে হেলান দেয় মাহি। নেকআপটা একটু সরিয়ে জানালার দিকে মুখ করে বসে। সিটে আরেকটু হেলে চোখ বন্ধ করে পেটে হাত রেখে বলে, এই দুনিয়ায় তোমার আম্মু বড্ড অসহায়। তুমি ছাড়া হয়তো তোমার আম্মুর আর কেউ নেই। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাকে এনে কোনো ভুল করছি না তো আমি? কবির মাহির ধীরে বলা কথাও কান পেতে শুনল। একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। পাশে বসা ব্যক্তিটা আর কেউই নয়, কবির। মাহিকে একা ছেড়ে কোনো রিস্ক নিতে চায় না সে, তাই তার সাথে এসেছে, তবে অচেনা বেশে। নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মাহি, একবার দাদুর দেখা পাবার আশায়। এই সময় দাদু নামাজ পড়তে বের হয়, কিন্তু নামাজের সময় পার হয়ে গেছে। দাদুকে বেরোতে না দেখে হাতের রং ওঠা ঘড়িটার দিকে তাকায়। এখন না গেলে বাস পাবে না মাহি। তাছাড়া ট্যাক্সিতে যাওয়ার টাকাও নেই তার কাছে। এই গরমে বোরকা নেকআপ পরে অস্বস্তি লাগছে মাহির। বাড়ির সামনের রাস্তা থেকে হেঁটে খানিকটা পথ যেয়ে নেকআপটা খোলে মাহি। ব্যাগ থেকে পানির বোতল নিয়ে মুখে পানি দেয়। একটু পানি খেয়ে বোতলটা ব্যাগে রেখে হাঁটতে থাকে। দূর থেকে মাহিকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে কবির। মাহি কিছু দূর যেতেই একটা রিক্সা এসে থামে তার সামনে। ফোকলা হেসে লোকটা বলে, আম্মা যাইবেন নাকি? না চাচা আপনি যান। আম্মা চলেন না, সকাল থেকে একটাও লোক উঠে নাই, খাওয়ানোর টাকা নাই। মাহি ব্যাগ হাতড়ে দেখে তার কাছে 70 টাকা আছে। বাসে 50 টাকা নিলে আর থাকবে 20 টাকা। মাহি 20 টাকা লোকটাকে দিয়ে বলে, চাচা আমার কাছে এর চেয়ে বেশি নেই, এটা নিয়ে আপনি কিছু খেয়ে নিয়েন। আম্মা আপনি অনেক ভালা, আসেন আপনাকে নামাইয়ে দে। দেহা মনে হইতাছে আপনি অনেক আইলা গেছেন। না চাচা ঠিক আছে আমি, আপনি গিয়ে কিছু খেয়ে আসেন। না আম্মা, আপনি কই রাখবেন কোন, আপনারে নামাইয়া আমি খামো। মাহি লোকটাকে অনেকবার বললেও লোকটার সাথে পেরে ওঠে না, তাই রিক্সা থেকে উঠে বসে। এমনিতেও শরীর খারাপ লাগছে। বাস স্ট্যান্ডে এসে রিক্সা থামে। লোকটার থেকে বিদায় নিয়ে বাসে ওঠে মাহি। বারবার আল্লাহকে ডাকছে, শরীর খারাপ করছে। বাকি পথ যেতে পারবে তো? প্রচুর গরমে বোরকার ভেতরে জামা ভিজে গেছে।
শরীর গুলিয়ে উঠছে আর না পেরে বমি করে দিল মাহি পাশের লোকটার গায়ে। ভয়ে ভয়ে তার দিকে তাকায় মাহি। এ তো সেই ব্যক্তিটাই, আসার সময় সেই ছিল। মাহি আবারও বমি করে দেয়, এতে বাসার সবাই বিরক্ত হয়, নানান কথা বলতে থাকে। পাশের ব্যক্তিটি মাহির দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? শরীর খারাপ করছে? বলো ড্যামিট, কি হচ্ছে? কষ্ট হচ্ছে? মাহি বাসের সবার কথায় ভয়ে ভয়ে পাশের মানুষটার দিকে তাকায়। সবাই যেখানে তাকে বাস থেকে নামিয়ে দেওয়ার কথা বলছে, পাশের লোকটা তাকে জিজ্ঞাসা করছে সে কেমন আছে, কিন্তু আশেপাশের মানুষের কথায় চরম রেগে যায়। চুপ, কেউ আর একটা কথা বলে এখনই বাস থেকে ফেলে দেবো। এমন রাগান্বিত স্বরে বলা হুমকিতে সবাই চুপসে যায়। সবাই চুপ হলেও মাহি চুপ থাকলো না। এই রাগের স্বরের সাথে পূর্ব পরিচিত সেই কে আপনি? কবির মাহির দিকে চেয়ে পানি হাতে ধরিয়ে দেয়। মুখের মাস্কটা খুলতেই অবাক হয়ে তাকায় মাহি। আপনি? কবির রেগে বলে, আমি না তো কে, ভূত। পানি খাও। বলে কবির উঠে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। বাস থামাতেই কবির নেমে আরো 5 মিনিট পর উঠে আসে। মাহি অবাক হয়ে রয়েছে তখন থেকে। আশেপাশে সবাই ফিসফিস করছে। কবিরকে অন্য একটা টি শার্ট পরে আসতে দেখে আরো অবাক হয় মাহি। কবির মাহির দিকে হাত বাড়িয়ে দেয়। মাহি একে তো অবাক, কিন্তু চলো বলায় মুখ ফিরিয়ে নেয়। কবির ওর পাশে বসে বলে, কোনো সিন ক্রিয়েট ছাড়া আমার সাথে যাবে নাকি তুলে নিয়ে যাবো? দেখুন আপনি। পরে দেখবো। বলেই মাহিকে হাত ধরে উঠিয়ে নেয়। ছাড়ুন, বাঁচাও। চুপ, বাঁচাও বাঁচাও আবার কি? সাবের কাছে কিসের বাঁচাও? আপনি? কবিরের চোখ রাঙানি দেখে ভয় আর কিছুই বলল না। তার মধ্যে তার শরীর যেন চলছে না একদমই। বাস থেকে নেমে দেখে পাশে কার দাঁড় করানো আছে। কবির মাহির মেকআপটা তুলে দেয়, ভেতরে বসে এসি অন করে দেয়। মাহি দুর্বল চোখে সবটা দেখছে, কিছু বলার শক্তিও পাচ্ছে না। কবির রুমাল ভিজে মাহির মুখ মুছিয়ে দেয়, কুলি করতে বলে। একটা জুসের বোতল তার দিকে এগিয়ে দেয়। খেয়ে নাও, বেটার লাগবে। মাহি খাবে না বলে রেগে বলে, খাবে নাকি খাওয়াবো? মাহি একটু খেয়ে নেয়। দুর্বল মাহিকে জড়িয়ে ধরে গাড়ি চালাতে ইশারা করে ড্রাইভারকে। মাহি নিজেকে ছাড়াতে চাইলেও পারে না, বিন্দুমাত্র শক্তি নেই, তবুও ছাড়াতেই হবে। শুয়ে থাকো। মাহি শুয়েই ঘুমিয়ে পড়ে। কবির মাহির মুখের দিকে তাকিয়ে দেখে চোখের নিচে কালি পড়েছে। চোখ মুখ স্পষ্টভাবে টায়ার্ডনেস মাহির। কপালে চুমু দিয়ে আলতোভাবে জড়িয়ে ধরে। মাহির ঘুম ভাঙতেই নিজেকে পরিচিত রুমটাই দেখে। হানিফা বেগম বসে আছে পাশেই। এখন কেমন লাগছে? ভালো। আমি এখানে কিভাবে? স্যার নিয়ে এসেছে। মাহির সব কথা মনে পড়তেই চোখ মুখ শক্ত হয়ে ওঠে। তখনই রুমে প্রবেশ করে মেঘ। মেঘকে দেখে এক দফা অবাক হয়ে তাকায় মাহি। মেঘ মাহির পাশে বসে। কেমন আছিস? তুমি এখানে? এতটা রাগ মাহি, একবারও কল রিসিভ করিসনি, নিজের ফোন নাম্বারও চেঞ্জ করিস। রাগ? রাগ কেন করব? মাফ করে দে মাহি, আম সরি, আমি তোর প্রতি অন্যায় করেছি। বলে মাথা নিচু করে ফেলে। তুমি কিভাবে জানো আমি এখানে? রাস্তায় তোকে আর কবিরকে একসাথে কবিরের গাড়িতে উঠতে দেখেছি। কবির তোর সাথে রুট ব্যবহার করেছিল। আমি আসার আগেই তোকে গাড়িতে তোলে, তাই ওর গাড়ির পিছু করতে করতে এখানে এসেছি। মাফ করে দে মাহি, এই যন্ত্রণা নিয়ে আমি আর পারছি না মাহি। প্লিজ মাহি, ফিরে চল না, আমরা নতুনভাবে আবারও শুরু করব। বলে মাহির হাত ধরতেই মাহি হাত ছাড়িয়ে নেয়। দয়া করে চলে যান, আমি কাউকে চাই না আমার জীবনে। এভাবে কেন বলছিস মাহি? আমি মানছি আমি ভুল করেছি। তুমি কোনো ভুল করনি, আমার ভাগ্যতে এমনই, আমি মেনে নিয়েছি সেটা। ওদের ভুলের শাস্তি আমরা কেন পাবো মাহি? ওদের ভুল মানে? মাহিকে মেঘ সবকিছু বলতেই মাহি চরম বিরক্ত হয়ে তাকায়। নীলাপু কিভাবে এমনটা করতে পারে? ওর করা অন্যায়ের শাস্তি আমি কেন পেলাম? বলে ডুকরে কেঁদে ওঠে মাহি। মাহিকে আগলে নেয় মেঘ। হানিফার সব শুনে সেও স্তব্ধ। এতটুকু একটা মেয়ের জীবনে কত কিছুই না হয়ে গেল। হানিফার রাগ হলো প্রচুর নীলার ওপর। এভাবে কাঁদিস না মাহি, তোর বাচ্চাটার ক্ষতি হবে। বাচ্চা? মেঘ অবাক হয়ে বলে, বাচ্চা? মাহি নিজেই পেটে হাত রাখে, আবারও ডুকরে কেঁদে ওঠে। তুই প্রেগনেন্ট? হ্যাঁ, মাহি প্রেগনেন্ট। পিছে তাকিয়ে কবিরকে দেখে অবাক হয় মাহি। মেঘ মেঘ মাহির হাত ধরতেই কবির এক ঝটকায় ওর হাত ছাড়িয়ে নিয়ে বলে, দূরে থাক মেঘ আমার বউ বাচ্চা থেকে। মেঘ হেসে ওঠে। ডিভোর্স দিয়ে বউ বলছিস কোন মুখে? কি বলেছে আমি ডিভোর্স দিয়েছি? শুধু সাইন করেছে ওকে ভয় দেখানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য। তাছাড়া দুবার বিয়ে করে বউকে ডিভোর্স তো দুবারই দেওয়া উচিত। দুবার মানে? মানে মাহি ওয়াজন্ট রাইট এটা বলবো না, তবে ওকে তুলে নিয়ে গিয়ে একটি কাগজে সাইন করেছিলাম, সেটা রেজিস্ট্রি পেপার ছিল। মাহির মনে পড়তেই সে চমকে তাকায়। মনের কোণে কি যেন হালকা হয়ে যায়।
হয়তো সন্তান অবৈধ না এটা ভেবে। তুই যা করেছিস তার জন্য আমি তোকে ছাড়বো না। ছাড়বে কিনা সেটা তোর ব্যাপার। আমার বউ আর সন্তান থেকে দূরে থাকবে, সেটা না হলে আমি তোকে ছাড়বো না। ধমকাচ্ছিস? সেটাই মনে কর। আমি অনেক খুশি জানিস, আমার সন্তানের পৃথিবীতে আসবে। কোন সন্তান? মাহির কথায় অবাক হয়ে তাকায় মেঘ, কিন্তু কবির অবাক হয় না। একদম নিজের সন্তান বলে দাবি করবেন না। কি গ্যারান্টি এটা আপনার সন্তান? এই সন্তান আমার কাছে একটা রেপিস্টের সন্তান, আর আমি তো ফষ্টি নষ্টি করে বেড়াই। হতেও পারে। কিছু বলার আগেই কবির ভয়ানক কাণ্ড করে বসে। সবার সামনে মাহির মুখ আটকে দেয়। হানিফা বেগম মাথা নিচু করে বেরিয়ে যায়। মেঘ রেগে বেরিয়ে যায়। মাহিকে ছেড়ে ওর দিকে তাকায় কবির। মেয়েটা শকড হয়ে আছে। হেসে ওর কপালে ঠোঁট ছোঁয়ায়, চোখ দিয়ে গড়িয়ে পড়ে পানি। মাহি অবাক হয়, কাছে কবির। কবির মাহির মুখটা সামনে এনে বলে, আমি মানছি, আমি যা করেছি তা ঠিক করিনি, কিন্তু বিশ্বাস কর, তাতে আমার বিন্দু মাত্র আফসোস নেই। আমার করা অন্যায়ের শাস্তি আমার সন্তানকে দিও না। তোমার যে শাস্তি দেওয়ার আমাকে দাও। আমি টু শব্দও করবো না, তুমি যা বলবে তাই করব। যা বলবো করবেন? বলে দেখ। আমায় ডিভোর্স দিয়ে দিন। আমি পারবো না আপনার সাথে থাকতে। আমি জানি আপনি আমায় জোর করে আপনার সাথে থাকতে বাধ্য করবেন, কিন্তু আমি পারবো না থাকতে। কবির বিচলিত হয় না, খুব শান্তভাবে বলে, দিব। অবাক হয়ে তাকায় মাহি। কবির যে মেনে যাবে ভাবতেই পারেনি। তবে একটা শর্ত আছে। শর্ত? আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসতে পারবেও না, এতে তোমার দোষ নেই। তবে শর্ত এটা যে আমার সন্তান এই পৃথিবীতে আসার পর তুমি আমাকে দিয়ে দেবে। মা হিসেবে কোনো অধিকার দেখাতে পারবে না। এরপর তুমি তোমার জীবন মেঘের সাথে শুরু করতে পারো। ও আমারও সন্তান। হ্যাঁ, আমি অস্বীকার করছি না। আমার বেঁচে থাকার জন্য আমার সন্তান আমার চাই। আমি চাই না আমার সন্তান তোমাকে ঘৃণা করুক। তাছাড়া তোমাদেরও তো ভবিষ্যতে। আর কিছু বলতে পারল না কবির। গলা ধরে এসেছে তার। উঠে বাইরে যেতেই নজর পড়ে মেঘকে। এক পলক তার দিকে তাকিয়ে চলে যায়। সে আর মাহির ওপর জোর করতে চায় না। ইচ্ছা করলে সে মাহিকে জোর করে নিজের সাথে রাখতে পারে, কিন্তু যাকে সে এতটা ভালোবাসে তাকে সে আর কষ্ট দিতে চায় না। মেঘ ওর ভালোবাসা, ও যদি মেঘের সাথে সুখী হয় তবে তাই হোক। অনেকদিন পর দাদুকে দেখে মাহি। চোখের পানি ছলছল করছে মাহির। হুইল চেয়ারে বসা লোকটাও চোখ ছলছল করে ওঠে। হাত বাড়িয়ে মাহিকে কাছে ডাকে। মাহির ধীর পায়ে দাদুর কাছে বসতেই কেঁদে জড়িয়ে ধরে আদরের নাতনিকে। আমাকে মাফ করে দে মাহি। মাহি চুপচাপ উঠে দাঁড়ায়। কোনো কথা না বলেই হেঁটে চলে আসতেই আটকে দেয় মেঘ। কোথায় যাচ্ছিস? সন্তানের পিতা বাইরে দাঁড়িয়ে আছে, ছাড়ো। সন্তান মানে? তুই এই সন্তান রাখবি না। ওর মতো রেপিস্টের সন্তান তোর গর্ভে কিছুতেই থাকতে দিব না। চল, আজই তোর অ্যাভিয়েশন করাবো। খবরদার আমার বাচ্চার ব্যাপারে একটাও বাজে কথা বলবেন না। মেঘ অবাক হয়ে বলে, মাহি তুই ওই কবির অন্যায় করেছে, পাপ করেছে, তার শাস্তি আমি নিষ্পাপ শিশুকে দিব ভাবলে কি করে? আমার সন্তান নিয়ে একটা বাজে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না একদম। বলে রাগে হনহন করে বেরিয়ে যায় মেঘ। মেঘ মাহির এমন রৌদ্ররূপ দেখে অবাক হয়েছে। এত কিছু হলো মাহিকে এতটা রাখতে দেখেনি মেঘ। আসলে মারা এমনই হয়, সন্তানের জন্য সব রূপ ধারণ করতে পারে। সহজ সরল মেয়েটাকে এভাবে রাখতে দেখে অবাক হয়েছে সবাই। মাহি? কবিরের ডাকে ওর দিকে তাকাই মাহি। ধন্যবাদ কেন? আজকের জন্য। আপনি আবার এটা ভাববেন না যে আমি আপনার করা অন্যায়ের কথা ভুলে গেছি। এখন কোথায় যাচ্ছি? বাসায়। আপনার মা কি মানবে এটা আপনার সন্তান? উনি স্টপ মাহি। কে কি মানলো আর না মানলো তাতে কিচ্ছু যায় আসে না। নো মোর ওয়ার্ডস। হুট করে কবিরকে রেগে যেতে দেখে চুপ হয়ে যায় মাহি। বাসায় পৌঁছাতেই দেখে কবিতা দাঁড়িয়ে আছে। মাহিকে দেখে এসে জড়িয়ে ধরে। কেমন আছো মাহি? ভালো আপু, আপনি? ভালো না থেকে আর কোথায় যাব? ফুপি হচ্ছি। এত বড় খুশির খবরে কেউ ভালো না থেকে পারে? এসো, বসো। মাহি বসতেই এক গ্লাস পানি হাতে বেরিয়ে আসে কবিরের মা। পানি মাহির দিকে এগিয়ে দিতেই পানি অবাক হয়ে তাকায়। বাইরে অনেক রোদ, খেয়ে নাও। মাহি পানি একটু খেয়ে রেখে দেয়। মেয়েটাকে রেস্ট করতে দে। মাহি, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার ফাটাচ্ছি। কবির, ওকে রুমে নিয়ে যা। কাজল বেগমের এমন ব্যবহারে অবাক হয় মাহি। কথায় কথায় যে তাকে এটা বলতো ওটা বলতো, সে আজ ভালো ব্যবহার করছে। মাহি ধীর পায়ে রুমের দিকে যায়। 2 দিন পরে এ মাহি, দেখো তো এই বালা দুটো তোমার পছন্দ কিনা, দেখি হাত দাও। বিয়ের পর মেয়েদের খালি হাত থাকতে নাই, এইটা
সবসময় পরে থাকবে, এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল। কাজল বেগম কিছুক্ষণ থেমে বলে, আমার ব্যবহারে অবাক হচ্ছ? আমি জানি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমি সব সত্যি জেনেছি। আমার ছেলে করা কাজের জন্য আমি লজ্জিত। এই রাগ জিদ সবটা ওর বাবা থেকে পেয়েছে। 15 বছর বয়সে এই বাড়ির বউ হয়ে এসেছিলাম, নিজের পরিবার আর ভালোবাসা ছেড়ে চলে এসেছিলাম এই পরিবারে। বিয়ের কয় মাস পরে কবিতা আমার পেটে আসে। তোমার শ্বশুর কবিতা পেটে থাকার পরেও অমানুষের মতো ব্যবহার করতো, প্রচুর কষ্ট হতো। খুব একটা বয়স ছিল না, সব কথা শাশুড়িকে বললে তিনি বলতেন এসব মেয়েদের সহ্য করতে হয়। সেভাবেই চলতে থাকে সময়। কবিতার যখন 4 বছর, তখন কবিরের কেবল 2 মাস। কবির হওয়ার পর আমি প্রায় অসুস্থ হয়ে পড়তাম। কিশোরী মনে একটু ভালোবাসা চাইতাম, কিন্তু পেতাম শুধু অবহেলা। আমার যখন 2 সন্তান, তখন আমার বয়স 20 বছর। তোমার শ্বশুরের কোন মেয়ের সাথে নাকি সম্পর্ক ছিল, এই নিয়ে একদিন আমার সাথে খুব ঝগড়া হয়। কোনো মেয়ে তার স্বামীকে অন্য কারোর সাথে সহ্য করবে, তাই রাগ করে 2 সন্তান নিয়ে বাবার বাসায় আসি। দেখা হয় তখন প্রিয় সেই মানুষটার সাথে, কিন্তু ততদিনে মানুষটাকে আর মনের মধ্যে রাখিনি। তোমার শ্বশুর যতই খারাপ হোক না কেন, স্বামী হিসেবে সম্পূর্ণভাবে মনে প্রাণে জায়গা দিয়েছিলাম। দেখা হলে জিজ্ঞাসা করতো কেমন আছি, বাচ্চারা কেমন আছে, আমি ভালোই বলতাম। এভাবে মাঝে মাঝে দেখা হতো। একদিন ভাবলাম পড়াশোনা শুরু করব, আবারও ক্লাস 8-এ ভর্তি হব, নিজের মতো নিজেকে তৈরি করব। বাবাকে অনেক বুঝিয়ে সেদিন স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। বাচ্চা দুটোকে রেখে মাঝপথে প্রচুর বৃষ্টির কারণে আশ্রয় নিয়েছিলাম সেই ছেনা লোকটার বাসায় তার কেউ ছিল না সেদিন। একটা বিপদে পড়া মেয়েকে আশ্রয় দিয়ে হয়তো ভুল করেছিল সেদিন। মাহি আগ্রহ নিয়ে তাকায়। বৃষ্টি কমতে কমতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। চারিদিকে ঘন অন্ধকারে ডুবে ছিল পরিবেশ। বাইরের এক কোণায় গুটিয়ে বসেছিলাম আমি। তার দেওয়া একটা পোশাক গায়ে দিয়ে, ওনার মায়ের একটা শাড়ি ছিল। বাচ্চাদের জন্য চিন্তা হচ্ছিল। কবিতার একটু বড় হলেও কবির বেশ ছোট ছিল। আমাকে চিন্তা করতে দেখে উনি আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে, সেই ওর বাদলের দিনে। আর সেই জ্বরের মধ্যে তখন ভিজতে ভিজতে আসছিল তোর শ্বশুর। আমাদের একসাথে দেখে উনি কোনো কিছু না জেনে তা ভেবে বসে থাকে। বড় ধরনের ঝামেলা হয়। তোমার শ্বশুর আমাকে বাড়িতে তুলবে না কিছুতেই। বাচ্চাদের নিয়ে উনি ফিরে আসে। এরপর কেটে যায় 5 বছর। ছেলে মেয়েদের মুখ পর্যন্ত আমাকে দেখতে দেওয়া হয়নি এই 5 বছরে। ছেলেটা বড় হয়েছিল, মেয়েটাও বড় হয়েছিল। একদিন আমার শ্বশুর আসে আমাদের বাড়িতে। উনি আমাকে আবার ওই বাড়িতে নিয়ে আসেন। শুরু হয় আবারও সেই সংসার। এই সংসারে আমি সব পেলেও আমার ছেলেকে পাইনি। ও কখনো আমার কাছে আসতো না। ধীরে ধীরে বড় হতে থাকে আর আমার থেকে দূরত্ব বজায় রাখে। তারপর থেকে এভাবেই চলছে। আমি থেকেও ওর জীবনে কোথাও নেই। এরপর ওর বাবা মারা যাবার পর আমাকে বলে আমি নাকি কারোর সাথে পালিয়ে গিয়েছিলাম, আমি খারাপ। তারপর থেকে এভাবেই চলছে। আমার ছেলে তোমার সাথে যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য, কিন্তু ওর সাথেও তো ধোঁকা হয়েছে। ভালো তো ও তোমাকে বাসত, শুধু চিনতে পারিনি। আমি তোমাকে এসব বলে ছেলের সাফাই গাইছি না। তোমার জীবনে তুমি সেই সিদ্ধান্ত নাও। আমি সব সময় তোমার সাথে আছি। আর তোমার সাথে করা খারাপ ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিও। আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। যতদিন তুমি থাকবে আমাকে মা বলেই ডাকবে, কেমন? দেখছো কত কথা বলছি। আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, এই সময়ে একটু একটু করে খেতে হয়। আমিও না কথা বলতে পারি বটে। মাহি কাজল বেগমের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। জীবন কোথা থেকে কোথায় নিয়ে গেছে নিজেই বুঝে উঠতে পারছে না। রাতে বেশ দেরি করে বাসায় ফিরে কবির। রুমে এসে মাহিকে বসে থাকতে দেখে অবাক হয় কবির। কি হয়েছে, ঘুমাওনি? শরীর খারাপ? ডক্টর ডাকবো? না। তাহলে তুমি জেগে আছো কেন? কি ফুচকা, তাও এত রাতে? হুম। কাল খেও, এখন ঘুমাও। ঠিক আছে। বলে খাটে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসছে না। কবির চেঞ্জ করে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর প্লেটে ফুচকা নিয়ে মাহিকে ডাক দেয়। মাহি, হুম। নাও খাও। মাহি ফুচকা দেখে অবাক হয়ে বলে, আপনি ফুচকা পেলেন কোথায়, তাও এত রাতে? ফুচকা নিয়ে এসেছিলাম তোমার জন্য। ভাবলাম এতবার বমির পর একটু চটপটে খাবার যদি তোমার ভালো লাগে। তখন দিলেন না কেন? তুমি জোর করলে না কেন? শুনেছি মেয়েরা নাকি ফুচকা খাওয়ার জন্য জোরদার আবদার করে। আমিও করি। দাদুর সাথে বাইরে গেলে ফুচকা খেতামই।
দাদু খেতে দিতে চাইতো না, তবু জোর করে খেতাম। মেঘ ভাইয়ার কাছেও জোর। আর কিছু বলল না মাহি। কবিরের রাগ হলো মেঘের নাম শুনে। নিজেকে শান্ত করে বলে, আমার বাচ্চা না হওয়া পর্যন্ত তোমার যা আবদার সব করবে আমার কাছে। পরে তুমি যার কাছে ইচ্ছে তার কাছেই করো।